যে অভিষেকের সঙ্গে দেখা করতে হলে কোমরের বেল্ট পেন খুলে রেখে যেতে হয় স্ক্যান করে, তারপরও তার পিএর সঙ্গে দেখা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বামেদের সঙ্গে জোট করতে, হাত মেলাতে তার কোনো সমস্যা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে কথাগুলো বলছেন 15 বছর আগে তার নীতি কি পাল্টে গিয়েছে? কেউ কেউ বলছে চোরের রানী মমতা বন্দ্যোপাধ্যায়। আরে ভাই, তৃণমূল কংগ্রেস তো এখনো 40% ভোট পেয়েছে, 45% ভোট পেয়েছে বিজেপি। আপনাদের দল কত শতাংশ ভোট পেয়েছে? তাহলে পশ্চিমবঙ্গের যে 40% মানুষ তৃণমূল সরকারকে ভোট দিল, তারা কি সবাই চোর? 2011 সালে সিপিএম কে আরো স্পষ্ট করে বললে বামেদের সরিয়ে বাংলায় ক্ষমতায় এসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 34 বছরের একটা সরকারের পতন, একটা রাজনৈতিক দলের কোণঠাসা করে শেষ হারিয়ে দিয়ে মহাকরণে তিনি তার যাত্রা শুরু করেছিলেন। আর তার 15 বছর পর তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন, তাকে সরিয়ে দিয়ে তাকে সরিয়ে ক্ষমতায় এলো বিজেপি। আর এই যে পালাবদল, এই পট পরিবর্তনের পর 25শে বৈশাখ নিজের বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালনের দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তার প্রধান শত্রু বিজেপি এবং বিজেপিকে রুখতে বিজেপি বিরোধী প্রতিটি শক্তি জোটকে তিনি আহ্বান জানালেন একসঙ্গে কাজ করার। তার অন্যতম তিনি বললেন তিনি লেফট অর্থাৎ বামেদের সঙ্গেও জোট করতে হাত মেলাতে প্রস্তুত। তাহলে কি তিনি বামেদের সঙ্গে, যে বামেদের হারিয়েছিলেন তাদের সঙ্গে জোট করে করার যে প্রস্তাব তিনি দিলেন, সেটা কি রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য? যদিও বিষয়টি নিয়ে তির্যক মন্তব্য করেছেন এবং সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন বাম নেতা, বাম মুখপাত্র শতরূপ ঘোষ। তৃণমূলকে নানাভাবে কাঠগড়ায় তুলে শতরূপের যুক্তি, শতরূপের মন্তব্য, এই দলটির সঙ্গে কোনোভাবেই জোট করা যায় না, কোনোভাবেই হাত মিলিয়ে লড়াই করা যায় না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে কথাগুলো বলছেন 15 বছর আগে তার নীতি কি পাল্টে গিয়েছে? তার আন্দোলন, তার ভূমিকা, আন্দোলনের ভূমিকাও কি পাল্টে গিয়েছে? যে সিঙ্গুর, যে নন্দীগ্রামে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় নিয়ে গেছিল, বিরোধী নেত্রীর ভূমিকা আরো তীব্রতর করেছিল, সময় পাল্টেছে। বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেইভাবে আন্দোলনের গ্রহণযোগ্যতা তাদের কাছে নেই। মমতার এই যে বামেদের, আলট্রা লেফটদের নতুন করে আহ্বান, এটা পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক, কতটা তৃণমূল কংগ্রেসের রাজনীতির ক্ষেত্রেই বা প্রাসঙ্গিক, এই বিষয় নিয়ে আজকে আলোচনা রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। পরমাশিস, যে বিষয়টি বারবার উঠে আসছে এবং পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে যেটা অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বামেদের সঙ্গে জোট করতে, হাত মেলাতে তার কোনো সমস্যা নেই এবং তিনি আহ্বান জানাচ্ছেন। উল্টে বামেরা প্রত্যাখ্যান করছেন। বাম নেতা শতরূপ ঘোষ একাধিক প্ল্যাটফর্মে একাধিক তির্যক মন্তব্য করেছেন। তাহলে এই যে তৃণমূল নেত্রী এই আহ্বান কি শুধুই আহ্বানই থেকে যাবে, নাকি বাংলার রাজনীতিতে অন্য কোনো সমীকরণ, একটা সর্বদলের, সর্ববিরোধী দলের জোটের একটা সমীকরণ আমরা আগামী দিন দেখতে পারি? কি বলবেন? দেখো, গুরুদেব রবীন্দ্রনাথের একটা কথা আছে, কালের চক্র ঘুরেছে বক্র গতি। আমি শতরূপ ঘোষ, বয়সে বোধহয় আমার বয়সী হবে, বামপন্থী মুখপত্র। আমি তাকে মনে করাতে চাই তিনি যে কথাটা আজকে বলছেন, সে ইন্ডিয়া জোটে কিন্তু বামেরা কিন্তু দিল্লিতে অবস্থান করছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, বামেদের একটা 80 দশকে 90 দশকে একটা স্লোগান ছিল, কংগ্রেসের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সেই কংগ্রেসীরা কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনে, বিধানসভা নির্বাচনে কিন্তু বামেদের সঙ্গে হাত মিলিয়েছিল। রাজনীতিতে পালাবদল, পট পরিবর্তন, দল বদল কালচার আগেও ছিল, আজও আছে। আমি মনে করাতে চাই, কালীঘাটে এসেছিলেন কিন্তু অটল বিহারী বাজপেয়ী। কংগ্রেস ঘরানা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী, যতদূর জানি, কোন একটি বৈঠকে প্রণব মুখোপাধ্যায় কিছু একটা ছুঁড়ে মেরেছিল, দল থেকে বেরিয়ে এসেছিল। আবার প্রণব বাবু যখন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হলেন, প্রথম গণসম্বর্ধনাটা কিন্তু এই তৃণমূল সরকার দিয়েছিল। ইন্ডিয়া জোট অস্বীকার করার কোনো কারণ নেই। ভারতবর্ষে এনডিএ জোট এবং ইন্ডিয়া জোটের মোটামুটি সব নেতৃত্বরাই কিন্তু মমতার পাশে এসে দাঁড়িয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াই, বিরোধিতা আগামী দিন কোন জায়গায় যাবে সেটা তো আমি গণৎকর নই, কিন্তু তার বিগত দিনের লড়াই, এই 34 বছরের বাম শাসনকে তিনি ধাক্কা মেরে সরাতে পেরেছিলেন। চার গরম বাস্তবতা, যেটা আমি যদি বলি, যে আদর্শে তৃণমূল সরকার গঠিত হয়েছিল সেই আদর্শ থেকে সরেছে বলে আজকে তৃণমূল সরকারের পতন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। যে আদর্শ থাকছে না বলে তৃণমূল কংগ্রেসের, সেখান থেকে সরে গেছিল
পরিবারতন্ত্র লড়াইয়ের যে আদর্শিক জায়গা ছিল, সেখান থেকে শুভেন্দু অধিকারী যখন দেখলো তার স্থান নেই দলে, সে বেরিয়ে গেল, তাকে মানুষ প্রাধান্য দিয়েছে। আপনারা হয়তো বলছেন, কেউ কেউ বলছে চোরের রানী মমতা বন্দ্যোপাধ্যায়। আরে ভাই, তৃণমূল কংগ্রেস তো এখনো 40% ভোট পেয়েছে, 45% ভোট পেয়েছে বিজেপি। আপনাদের দল কত শতাংশ ভোট পেয়েছে? তাহলে পশ্চিমবঙ্গের যে 40% মানুষ তৃণমূল সরকারকে ভোট দিল, তারা কি সবাই চোর? এইভাবে বিষয়টা দেখায় না। মানুষ ম্যান্ডেট দিয়েছে, ম্যান্ডেটের উচ্চতায় বিজেপি ক্ষমতায় এসছে, তারা মানুষকে অনেকগুলো কথা বলেছেন। সাধারণ মানুষ কোনো জিনিসের সঙ্গে এই সরকারের পথ চলায় আদর্শিক যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে সরে এসেছে। চাকরি চুরি, অপশাসন, কারখানা নেই, মানুষকে ভাতা দিচ্ছে। আমরা হাত খরচ কখন নিই? 21 বছর বয়স থেকে একটা মানুষ রোজগার করতে শেখে, 21 থেকে 40 ভাতার প্রয়োজন আছে, কিন্তু কোন বাস্তবতায় প্রয়োজন আছে? আজকে যারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাভাবিকভাবে আমি তো মনে করবো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জায়গা থেকে প্রথম দিন থেকে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কালকে সমাবেশ হয়েছে, শপথ অনুষ্ঠান হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে তার বিরোধী রাজনৈতিক পথ চলার তিনি সমীকরণ মানুষের কাছে জানান দিয়েছেন। আসলে ভালো, না আসলে ভালো। তুমি যদি বিজেপির বিরুদ্ধে কথা বলো বামেরা, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বামেদের সঙ্গে কথা, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছে, বলেছে আসবে না আসবে। ইন্ডিয়া জোট তো দিল্লি কি করছে? অধীর চৌধুরী মুর্শিদাবাদে বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে শাপান্ত করছেন, ওদিকে রাহুল গান্ধী ফোনে ধমক দিচ্ছেন। ভাই, কোথাও কারোর সঙ্গে একটা স্বার্থ জড়িয়ে আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা রাজনৈতিক পরিসর। আজ যার সঙ্গে আছি, কাল আমার পট পরিবর্তন হতেই পারে। আপনি চোরের রানী বলে দাগিয়ে দিচ্ছেন। তাহলে বামেরা হেরে গেছিল কেন? 34 বছরে বাম শাসন। মমতা তো বিরোধী শক্তি, এখন নয় চোরের শক্তি। চোরের শক্তিকে মানুষ সরিয়ে দিয়েছে। এইসব কথা বলে লাভ হবে না। মানুষের ম্যান্ডেট কাদের সঙ্গে আছে, কাদের পক্ষে আছে, চরম বাস্তবতায় বুঝতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি মনে করি কালকে বিরোধী নেত্রী হিসেবে বিরোধিতার জায়গা থেকে তিনি যে রাজনৈতিক সমীকরণে ডাক দিয়েছে, একদমই আমি মনে করি 100% ঠিক। এর ফল কোন দিকে যাবে, ভালো হবে না মন্দ হবে, তার মানুষ পাশে থাকবে কি থাকবে না, সেটা তো পরের কথা, সেটা তো সময় বলবে। তো রাজনৈতিক ভাবে উনি যে কালকে বার্তা দিয়েছে, যে সমীকরণের ইঙ্গিত দিয়েছেন, উনি ওনার জায়গায় ঠিক। আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বা আমি একজন ছোট সাংবাদিক হিসেবে, এটা তো স্বাভাবিক, এটা তো হওয়া উচিত, তা হওয়ার কি আছে। কিন্তু পরমাশি, আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে 2005, 2006 সেই সময় বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আন্দোলন করেছিলেন, যে প্রক্রিয়া আন্দোলন করেছিলেন, তার সঙ্গে আজকের পরিস্থিতি কিন্তু অনেকটা পাল্টে গিয়েছে। তিনি নন্দীগ্রাম সিঙ্গুরে যে প্রক্রিয়া আন্দোলন করেছেন, যেভাবে এগিয়েছেন, সেইগুলো কিন্তু আজকের মানুষ নিচ্ছে না। সেই নন্দীগ্রাম কিন্তু আজকে ফিরিয়ে দিয়েছে, সেই মেদিনীপুর কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে দিয়েছে, সেই হুগলি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে দিয়েছে। অর্থাৎ 2011 সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী রাজনৈতিক যে উত্থান, সেই বিরোধিতাকে, সরকারের বিরুদ্ধে লড়াইকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্রয় দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ম্যান্ডেট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন প্রশাসক ছিল, প্রশাসকের অপশাসন ঘটেছে, ফিরিয়ে তো দেবেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো নতুন বিরোধিতার জায়গা আবার নতুন করে জন্ম হতে শুরু করলো 9 মে 2026 থেকে। এইবার মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে জার্নি, সেই বিরোধিতাকে মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় এখন সরকারের বিরোধিতায় কি কি কর্মসূচি নেয়, কি কি কার্যক্রম করে, সেটা মানুষ কতটা কিভাবে নেয়, সেটা তো সময় বলবে, আগামী দিন বলবে। নন্দীগ্রামের আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে ম্যান্ডেট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরের শাসন চালিয়েছে, সেই শাসন মানুষের কাছে মনে হচ্ছে অপশাসন, মানুষ সরিয়ে দিয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিরোধী আসনে, সেই বিরোধী পথ চলে মানুষকে মনকে কতটা তাড়িত করে, সেটা তো সময় বলবে। সেটা যদি সরকার পক্ষ ঠিক মতন কাজ করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কোনো জায়গা থাকবে না। যদি সরকার পক্ষ ভুল কাজ করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার একটা অন্যতম নাম ভারতবর্ষের বুকে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তার প্রশাসন অবনতি করেছে, তার রাজনৈতিক উত্থান তো অবনতি হয়নি, তার প্রশাসন অবনতি করেছে, তার পরিচালন পদ্ধতি, তার দায়ভার তাকে নিতেই হবে। মানুষ সে ম্যান্ডেটটা দিয়েছে। তাহলে কি এটা বলবেন না যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন সতর্ক হওয়ার একটু সময় চলে এসছে? মানে তিনি যেভাবে যে রাজনীতি এতদিন করে এসছেন, সেইটার সময় পাল্টেছে, সময় পরিবর্তন ঘটেছে, বিরোধী পাল্টেছে, তার চিন্তাধারা, তাকে সতর্ক হওয়ার সময় এসছে। এটা কি বলবেন না? এটা মানবেন না? শোনো, মুড়ি ছোলা গুড় খেয়ে রাজনীতি করেছেন তিনি। এখন সেই রাজনীতির প্রেক্ষাপট দাঁড়িয়েছে এসি ঘরে স্যান্ডউইচ দিয়ে। মানুষ এটা ভালোভাবে নেয়নি। একজন বিধায়ক বলছিলেন কাল যে অভিষেকের সঙ্গে দেখা করতে হলে কোমরের বেল্ট পেন খুলে রেখে যেতে হয়, স্ক্যান করে, তারপরও তার পিএর সঙ্গে দেখা হয়।
তো পরিশুদ্ধ হওয়ার, শুদ্ধতার হওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বলছেন যে ভাইপো গত পরশুদিন যে সাংবাদিক সম্মেলন করেছিল সেটা মানুষ, তার দলের বিধায়করা কেমন ভাবে নিয়েছেন সেটা তারা বলতে পারবেন। কিন্তু এই মুহূর্তে যে অপ্রিয় যে সত্য কথা, অভিষেকের অবস্থান তৃণমূল কংগ্রেসের মাঠ পর্যায়ের মানুষের মনে, তাদের দলের হেরে যাওয়া বিধায়কদের মনে, সমস্ত সিনিয়র বিধায়করা বলছেন ৭৪ জনকে বাদ দিয়ে দিল, ৫১ জন হেরে গেল। এই বাস্তবতা নিয়ে তো চুপচাপ বিশ্লেষণ করতে হবে। পরিশুদ্ধ সংশোধন তো অবশ্যই দরকার। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সামনে লড়াই, বিজেপির বিরুদ্ধে লড়াই, ইন্ডিয়া জোটকে নিয়ে লড়াই। তিনি এখন একা লড়ার হয়তো জায়গায় নেই। কেন নেই? তিনি বুঝেছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সে ম্যান্ডেট পায়নি, সরকারের নেই। এবার একটা তুমি জানো, যেদিকে পাল্লা ভারী থাকে সেদিকে মানুষ বয়। এখন উনি ইন্ডিয়া জোট ওনার কাছে এসেছে, উনি নতুন সমীকরণ দিচ্ছে। বামেদের শতরূপ ঘোষ কি বললো, সেখানে সেই সমীকরণে কোনো যায় আসবে না আমার বিশ্বাস। তার কারণ দিল্লিতে তো ইন্ডিয়া জোটে বামেদের সঙ্গে কংগ্রেসেরা, এবং সেই ইন্ডিয়া জোটে তো তৃণমূল কংগ্রেস রয়েছে। তাহলে শতরূপের ঘোষের এই বক্তব্য, আমি জানি না এর কোনো বাস্তবতা বা এটা একটা মুখপাত্র হিসেবে সে হয়তো দায়িত্ব নিয়ে বলেছে। এর 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 মানে কি বলবো, এর বিস্তার কতটা হবে বা এর ছাপ কতটা আসবে আগামী দিন কেন্দ্রীয় স্তরে, আমার মনে হয় না, সেটা অসম্ভব। একদমই পরমাশিস, আমাদের নজর থাকবে নতুন ভাবে এই যে তৃণমূল কংগ্রেসের লড়াই বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জোট গঠনের ডাক, এই জোট কি আদৌ হবে? আর তিনি যে পদ্ধতিতে আন্দোলন করে থাকেন, যে বিরোধী নেত্রী হিসেবে যেভাবে আন্দোলন করেছিলেন 2011 সালের আগে পর্যন্ত, এখন পট পরিবর্তন হয়েছে, পরিস্থিতি পাল্টেছে। তরুণ প্রজন্ম, জেনজি প্রজন্মের কাছে অনেকটাই গ্রহণযোগ্যতা তিনি হারিয়েছেন। এই জায়গা থেকে তিনি কি আবার ফিরে আসতে পারবেন? কিভাবে, কতটা তার লড়াই কঠিন, এই বিষয়গুলো আমাদের নজরে থাকবে। একই সঙ্গে নজরে থাকবে বাম কংগ্রেসের মতন বিরোধী জোটেরা, বিরোধী দলেরা কি আদেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে লড়তে পছন্দ করবেন? এবং একাধিক প্রশ্ন বোধহয় এখন পশ্চিমবঙ্গের আকাশে, রাজনৈতিক আকাশে ঘুরে ফিরে চলেছে। আগামী দিনই বলবে কোন দিকে, কোন পথে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি, পশ্চিমবঙ্গের জোট রাজনীতি। আমরা নজরে রাখবো, আর আপনারা নজরে রাখুন। আপনারা জানান আজকের এই আলোচনা, আজকের এই জোট, মমতার বামেদের জোট গঠনের ডাক আদৌ বিরোধী জোটের সম্ভব কিনা পশ্চিমবঙ্গের মাটিতে, তৃণমূল কংগ্রেসের ঘুরে দাঁড়ানো সম্ভব কিনা পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলনের ইতিহাস, সেটা আবার ফিরে আসা এবং তিনি আবার নিজেকে প্রতিষ্ঠা করার মতো সময়, বয়স এবং প্রেক্ষাপট তৈরি করতে পারেন কিনা, সামগ্রিক সব বিষয়গুলিও বোধহয় এখন আলোচনার অন্যতম বিষয়, নজরে রাখার মতন বিষয়। আপনারা লিখে জানান, কমেন্ট লিখুন আপনাদের মতামত। তাহলে আজ এ পর্যন্ত। আগামী দিন আমরা নজরে রাখবো পশ্চিমবঙ্গের রাজনীতি কোন পথে, কোন দিকে যায়। নমস্কার।